हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি সকাল 7টার দিকে তোমরা ক্লাস পেয়ে যাবে। এই বইটার ক্লাস পাবে, না হলে নতুন বইটার ক্লাস পাবে, ঠিক আছে। এছাড়াও কর্মক্ষেত্র সলভ করাচ্ছি। প্রতিদিন প্র্যাকটিস সেট আমরা একটা করে করব। মেন টার্গেট হবে সকাল 7টায় একটা করে প্র্যাকটিস করানো। আর পরীক্ষা আস্তে আস্তে এই পুরনো বইটা আর নতুন বইটা ডব্লিউপি মেন্সের যে লীলা রয় ম্যামের আছে সেটা কমপ্লিট করে দেবো, সেটা তোমাদের চিন্তা নেই। আজকে আমরা অঙ্কের সমাধান করব, আর এটার অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর পরের দিন নতুন এই যে ক্র্যাক ডব্লিউপি বইটা আছে সেটারও 4টা ক্লাস হয়ে গেছে, 5 নম্বর ক্লাস করব। মানে এই বইটা একদিন করাবো, ওই বইটা একদিন করাবো, কর্মক্ষেত্র একদিন করাবো, টেক্সট বুক থেকে একদিন করাবো। সকাল 7টার দিকে তোমরা অঙ্কের কিন্তু মিক্স কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে, মানে প্র্যাকটিস সেট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা বলে রাখি, সকাল 7টার সময় যেমন অঙ্কের সমাধান পাবে, দুপুর 2:30-এ তোমরা কিন্তু জিআইয়েরও সমাধান পেয়ে যাবে প্রতিটা যদি আজকে সেট নম্বর 5 করছি, সেট নম্বর 5-এরও তোমরা জিআই কিন্তু পেয়ে যাবে। প্রতিদিন সকাল 7টায় অঙ্ক এবং 2:30-এ কিন্তু জিআই সমাধান পাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 24 কিলোমিটার যায়, ফিরে আসার পথে প্রতিকূলে 2 ঘন্টা বেশি সময় লাগে, তবে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে অনুকূলে গতিবেগটা আগে আমরা বের করব। যে অনুকূলে যে গতিবেগের ফর্মুলা কি? দূরত্ব বাই হচ্ছে সময় কত আছে? সময় হচ্ছে 10, অর্থাৎ 2.4, ঠিক আছে, 2.4 এত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। আর প্রতিকূলে গতিবেগ ওটা কত হবে? এবার আসার পথে আর এখানে প্রতিকূলে বলাই আছে কি 2 ঘন্টা বেশি সময় লাগে। 2 ঘন্টা বেশি মানে কি? ওই ফিরে আসার পথে, মানে ওই 24 কিলোমিটার গেছে, এবার ওই 24 কিলোমিটারই ফিরে আসবে, কিন্তু যেখানে 10 ঘন্টা লাগছিল সেখানে লাগবে কত? 12 ঘন্টা। 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এই প্রতিকূলে যে গতিবেগ হবে সেটা কত হবে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলা আছে এখানে আমাদের নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার বেগ ইকুয়াল টু কি? নৌকার বেগ অর্থাৎ বোট স্পিড ইকুয়াল টু আমরা জানি কি? অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, এটা আমরা জানি। তাহলে অনুকূলে গতিবেগ কত আছে? 2.4, আর প্রতিকূলে গতিবেগ 2 আছে। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 4.4। এটা হচ্ছে এটা বাই 2, এটা হচ্ছে বোট স্পিড। তাহলে 2.2 এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এত কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি। কোশ্চেন 7, a-b ইকুয়াল টু 3, a² প্লাস b² সমান 29 হলে ab সমান কত? a² প্লাস ab এর ভ্যালু কত হবে? তাহলে এখানে a² প্লাস b² এর ফর্মুলা অ্যাপ্লাই করো। a² প্লাস b² এর ফর্মুলা কী হবে? a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হবে 2ab। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 29। আর a - b এর ভ্যালু কত? a - b এর ভ্যালু 3 বলা আছে। তাহলে 3-এর স্কোয়ার কত হবে? 9 প্লাস হচ্ছে 2ab, এইটা ইকুয়াল টু হচ্ছে 29। আর এখানে এটাকে প্লাস 9টাকে সমানের দিকে গেলে কি হবে? -9 হয়ে যাবে। তাহলে 2ab এইটা ইকুয়াল টু কত হবে? 29 থেকে 9 বাদ দিলে কত হবে? এটা হবে 20। তাহলে 2 দিয়ে এটা কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে হবে কত? 10। তাহলে ab এর ভ্যালু কত পেলাম আমরা? 10 পেলাম, ঠিক আছে, 10 সঠিক অ্যান্সার। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফলও বৃদ্ধি পায় 16 বর্গমিটার, তবে আয়তকার বাগানের প্রস্থ কত হবে? তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? যে দৈর্ঘ্যের সাথে যখন আমরা প্রস্থকে গুণ করব তখন আমরা ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফলও 16 বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পাচ্ছে, দুটোই যখন বৃদ্ধি পাচ্ছে প্রস্থও 4 মিটার বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ 4-এর সাথে 4 গুণ করলে এখানে আমাদের 16 হবে, ঠিক আছে। যখন এই যদি বলতো যে ক্ষেত্রফল এত মিটার হ্রাস পায়, দৈর্ঘ্য হ্রাস পায়, তবে কি হবে? প্রস্থও হ্রাস পাবে, ঠিক আছে। কিংবা তোমরা এইভাবে বের করতে পারতে যে 16 গণিত, মানে এখানে বি এর ভ্যালুটা অর্থাৎ প্রস্থটা বের করতে পারতে। বি সমান কত হবে? বি সমান হবে এদিকে এরিয়া বাই হচ্ছে লেন্থ, মানে কত? 16/4, মানে ওই সেই 4ই হবে, ঠিক আছে, 4 মিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা 11 হলো। এবার 15 নম্বরে আছে, দেখো 16 জন চাষি 30 দিনে একটি মাঠে বীজ বপন করতে পারে।
20 জন চাষি কতদিনে সেই মাঠে বীজ বপন করতে পারবে। এই অঙ্কগুলো আমাদের এই ফর্মুলা হবে যে M1 D1 T1 বাই হচ্ছে কি, বাই হচ্ছে W1, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে M2 D2 আর একটা হচ্ছে T2 বাই হচ্ছে কি, বাই হচ্ছে W2। ঠিক আছে, এবার এখানে ম্যানের জায়গায় কি লিখবো আমরা, ম্যান, এখানে কি বলা আছে 16 জন চাষি বলা আছে। ঠিক আছে, 16 জন চাষি লিখলাম। এখানে আমাদের দিন কত দিন বলা আছে, 30 দিন বলা আছে, 30 লিখলাম। এখানে আমাদের টাইম বলা নেই, টাইম মানে সময়, হয়তো 4 ঘন্টা বলতো, 5 ঘন্টা বলতো, তবে আমরা লিখতাম। ওয়ার্ক অর্থাৎ কাজ বলা নেই, সুতরাং আমরা লিখব না। এটা সমান কি আছে, 20 জন মানুষ মানে 20 জন চাষি কত দিনে অর্থাৎ ডি দিনে কাজটাকে শেষ করবে, অর্থাৎ ডি এর ভ্যালুটা বের করলেই অ্যান্সারটা আসবে। এদিকে একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটা দাও, 8 দুগুণে 16, দিন ইকুয়াল টু হচ্ছে 3 8 24, 24 দিন সময় লাগবে, 24 দিন। পি এবং কিউ দুটি ট্রেন একই স্থান থেকে একই দিকে যথাক্রমে 60 কিলোমিটার এবং মানে ঘন্টায় 60 কিলোমিটার এবং 72 কিলোমিটার গতিবেগে রওনা দিল। দুটি ট্রেন লম্বায় হচ্ছে 240 মিটার, তবে কিউ ট্রেন কত সময় পি ট্রেনকে অতিক্রম করবে। এখানে আমাদের কি চেয়েছে, টাইম চেয়েছে। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এবার এখানে দুটি ট্রেন বলা আছে, দুটি ট্রেনই 240 মিটার করে লম্বা, মানে একটা ট্রেন 240 মিটার করে লম্বা, তাহলে দুটি ট্রেন কত মিটার লম্বা হবে, মানে এখানে টোটাল ডিস্টেন্স হবে। দুটো লম্বা কিছু বলা থাকলে, দুটো ট্রেন বলা আছে, একটা ট্রেন একটা ব্রিজ বলা থাকতো, তবেও যোগ করতাম তাদের দুটোর মানে যে দৈর্ঘ্য দেওয়া থাকে, সেটা হয়ে যেত টোটাল ডিস্টেন্স। তো এখানে টোটাল ডিস্টেন্সটা হবে কত, 240 মিটারের একটা ট্রেন, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 480 মিটার। ঠিক আছে, স্পিড কি হবে, স্পিড এবার বলা আছে একই দিকে গেলে আমাদের রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়, আর পরস্পরের দিকে গেলে যোগ হয়। চলো একই দিকে বলা আছে, তাহলে 72 থেকে 60 মাইনাস করবো, অর্থাৎ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে এটা আমাদের মিটারে আছে, আর এটা আমরা কি পেলাম, কিলোমিটার প্রতি ঘন্টাতে পেলাম। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টাটাকে এক কাজ করি, আমি 5/18 দিয়ে গুণ করে দিই, তবে এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম মিটার প্রতি সেকেন্ডে। 6 দিয়ে কাটো 2, 6 দিয়ে কাটো হচ্ছে 3, তাহলে 5 দুগুণে 10, 10 তলায় 3, তলার 3টা উল্টে আবার কি হবে, এই তলার 3টা উল্টে আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এত সেকেন্ড আমরা পেলাম, কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে, মিনিটে আর সেকেন্ডে চেয়েছে। তাহলে মিনিট আনতে গেলে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এই 48 গণিত 3কে, এটা সেকেন্ড আছে, মিনিটে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়। তার জন্য আমরা মিনিট আনতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করব। সুতরাং এটা আমরা এবার মিনিটে পেয়ে গেলাম। 12 দিয়ে কাটো, 5 বারং 60, 12 দিয়ে কাটো, 4 বারং 48, তাহলে 3 4 12, 12 তলায় হচ্ছে 5, 5 দুগুণে 10, অর্থাৎ এখানে হচ্ছে 2 মিনিট, 5 দুগুণে 10, 2 ভাগ শেষ থাকছে, 2 ওপরে, তলায় হচ্ছে 5, এত মানে 2 মিনিট আর 2 পূর্ণ 5, 2/5 মিনিট, তাহলে 2 মিনিট একটা, আর 2/5 মিনিটকে যদি আমরা আবার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 12 দিয়ে গুণ করব, তাহলে 12 দুগুণে 24 সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড। দুপুর 12টার পরে কোনো ঘড়ির মিনিটের কাঁটা 90 ডিগ্রি অগ্রগতিতে হয়, তবে ঘড়ি কটা বাজে। তাহলে 12টা, এখানে দুপুর 12টা এখানে থাকে। ঠিক আছে, এবার এখানে ধরো এটা একটা হচ্ছে মিনিটের কাঁটা, আর ঘন্টার কাঁটাটা এখানে আছে, মানে এর ওপরেই তো থাকবে। এবার 90 ডিগ্রি কখন হবে, 90 ডিগ্রি মানে যখন এই মিনিটের কাঁটাটা যখন এই বরাবর আসবে তখনই 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবে। তাহলে এইবার বরাবর কখন হয়, তাহলে এখানে 1 2 আর এখানে 1 এখানে 2, এখানে দুপুর 3টে, আর এখানে কটা, এখানে 6টা, আর এখানে 9টা। ঘড়িটা তো এইভাবেই থাকে। ঠিক আছে, ঘড়িটা এইভাবেই থাকে। তো এখানে যখন 3টে বাজছে দুপুর, তখন আমাদের কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু এখানে বলা আছে মিনিটের কাঁটা 90 ডিগ্রি হতে গেলে কতটা বাজবে। তাহলে মিনিটের কাঁটাটা যখন 12টা ছিল এখানে যাবে তখন 12টা 5 বাজবে। মিনিটের কাঁটাটা যখন এখানে আসবে 12টা 10 বাজবে, এখানে আসবে তখন 12টা 15 বাজবে। তাহলে 15 মিনিট 12টার পর, অর্থাৎ 12টা 15 মিনিটে সেই কাঁটাটা কত হবে, 90 ডিগ্রি হবে। 12টা 15 মিনিটে, দুপুর 12টা 15 মিনিট।
এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 4:5, তবে সি অনুপাত এ ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 2:3 এখানে আমরা এইভাবে লিখলাম, আর একটা হচ্ছে বি অনুপাত সি বলা আছে অর্থাৎ 4:5। প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটাকে পাবো, কোনাকুনি গুণ করলে মাঝেরটাকে পাবো, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পাবো। এবার বলা আছে সি আর এ এর অনুপাত, সি হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখানে সি হচ্ছে কত? 15 আর এ এর অনুপাত কত আছে? 8 আছে, 15:8। 10 জন পুরুষ একটি কাজ সম্পূর্ণ করতে পারে 8 দিনে, সেই কাজটি 10 জন মহিলা 12 দিনে সম্পূর্ণ করতে পারে। 6 জন পুরুষ এবং 3 জন মহিলা একসঙ্গে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে এখানে এই ম্যান আর ওম্যানের আমরা প্রথমে ইফিসিয়েন্সিটা বের করব কি করে? এমন ডিওনের ফর্মুলা অ্যাপ্লাই করে। তো এমন ডিওনের ফর্মুলা তো আমরা প্রথমে অ্যাপ্লাই করেছি। তাহলে 10 জন পুরুষ অর্থাৎ 10 ম্যান লিখলাম, কত দিনে? 8 দিনে কাজটা করতে পারে। এটা সমান কত? সেই কাজটি 10 জন ওম্যান 12 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে এই 10 তো কেটেই দাও, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো হচ্ছে 3। তাহলে এখানে ম্যান বাই ওম্যান এটা ইকুয়াল টু কত হবে? তাহলে ওম্যানের সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে আর তলায় হবে 2, 3:2। এবার দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। তাহলে আমরা এটাকেই নিচ্ছি, 10 ম্যান গণিত 8। তাহলে 10 ম্যানের ইফিসিয়েন্সি কত? সরি, এটাকে আমি এখানে আগে লিখেই রাখছি, 10 ম্যান গণিত 8, এটা সমান 6 জন পুরুষ অর্থাৎ 6 ম্যান প্লাস কি 3 জন ওম্যান কত দিনে কাজটা করবে? অর্থাৎ ধরলাম ডি দিনে কাজটা করবে। তাহলে 10 ম্যানের ইফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এখানে 10 গণিত 3 গণিত হচ্ছে কত? 8, এটা সমান কত? তাহলে এদিকে ম্যানের ইফিসিয়েন্সি 3, তাহলে 3 6 18, আর প্লাস হচ্ছে কত? 3 দুগুণে 6, 18 আর 6 যোগ করলে কত হবে? 18 আর 6 যোগ করলে হবে 24, 24 গণিত হচ্ছে দিন। 8 দিয়ে কাটো, 3 8 24, 3 এই 3 কাটা গেল, দিন ইকুয়াল টু কত হচ্ছে? 10 দিনে কমপ্লিট হবে। একজন ব্যক্তি তার বাড়ি থেকে গন্তব্যে 18 কিলোমিটার বেগে গেলেন, সেখান থেকে 10 কিলোমিটার গতিবেগে আবার বাড়ি ফিরে এলেন, তবে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? যখন আমাদের ডিস্ট্যান্স একই থাকে, দেখো তার বাড়ি থেকে গন্তব্যস্থলে গেছে, আবার গন্তব্যস্থল থেকে বাড়িতে আবার ফিরে এসেছে, মানে তার ডিস্ট্যান্সটা একই আছে। ডিস্ট্যান্স একই থাকলে আমাদের অ্যাভারেজের যে ফর্মুলা হয়, গড় গতিবেগের ফর্মুলা হয়, সেটা হচ্ছে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই, এটা হয়। তো 2 ইন্টু এক্স মানে দুটো গতিবেগ আলাদা আলাদা, অর্থাৎ একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 10, আর এদিকে হচ্ছে কত? 28। 2 দিয়ে কাটো, 14 দুগুণে 28, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো 9 দুগুণে 18, তাহলে ওপরে হচ্ছে কত? 90, তলায় হচ্ছে 7, 7 বারং 84, 7 বারং 84, এদিকে 6 ভাগশেষ থাকছে, এদিকে 7, এত কিলোমিটার প্রতি ঘন্টা। স্পিরিট ও জল কোন অনুপাতে মেশালে উৎপাদন মূল্য বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এটা আমাদের এই রকম অঙ্ক কিন্তু আমরা অনেকবার করেছি। 20% মানে কত? পার্সেন্ট উঠে তলায় 100 হয়, মানে এদিকে কাটাকুটি করে কত হবে? 1/5। তাহলে 1/5 স্পিরিট ও জল কোন অনুপাতে মেশাতে হবে? সবসময় এই নিচেরটা অরিজিনাল থাকে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি? স্পিরিট, ঠিক আছে। আর জল আমাদের এটা হচ্ছে ওপরেরটা, তাহলে স্পিরিট আর জল অর্থাৎ 5:1, এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে একটু তোমরা খেয়াল রাখবে, যদি জল আর স্পিরিট চাইতো তবে আমাদের কি হতো? 1:5 চাইতো হতো। এখানে আমাদের মিল্ক আর ওয়াটারও বলা হয়, দুধ আর জল, তাহলে দুধটা সবসময় নিচেরটা হয় আর ওপরেরটা জল, ঠিক আছে। যে 5 ইউনিট যদি তোমার দুধ থাকে, যদি আর মিক্স করবে কত? 1 ইউনিট জল, তুমি কোনোদিনই 5 ইউনিট জলে 1 ইউনিট দুধ মিশ্রণ করবে না। যেমন স্পিরিটে তুমি 5 ইউনিট স্পিরিটে, অর্থাৎ এখানে 5 ইউনিট যদি স্পিরিট হয়, জল হয় 1 ইউনিট, এখানে তুমি কোনোদিনই যে 5 ইউনিট জলে 1 ইউনিট স্পিরিট মেশাবে না, ঠিক আছে। এটা কনসেপ্টটা মাথায় রাখবে। তাহলে এখানে হবে 5:1। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে অনেকবার করিয়েছি, ঠিক আছে। আমরা
না, এইটা নিয়ে মনে হয় 3টে এরকম অঙ্ক করিয়েছি বৃত্তর মধ্যে, ঠিক আছে। অঙ্কগুলোকে নোট ডাউন করে রাখবে। এই প্র্যাকটিস সেটে প্রতিদিন সকাল 7টাতে কিন্তু এরকম প্র্যাকটিস সেট করানো হয়। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোণ এ ও বি অর্থাৎ ও এর ভ্যালুটা আমাদের এখানে বলা আছে কত, 65 ডিগ্রি। এর আগে আমাদের মানে এটার ভ্যালু কত বলা আছে, 65 ডিগ্রি। এর আগের যে এরকম একটা অঙ্ক ছিল সেখানে আমাদের এই ভ্যালুটা বলা ছিল, ঠিক আছে, এই ভ্যালুটা বলা ছিল, এইটা আমাদের বের করতে দিয়েছিল। এবার এই সেটটাতে এইটা দেওয়া আছে, এটা বের করতে হবে, মানে কোণ এ সি বি অর্থাৎ এই সি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। সবসময় মনে রাখবে এই যে বৃত্তের মধ্যে এই ওপরে যে মানটা হবে এর দ্বিগুণ, মানে এই যে কোণটা হবে এই কোণটার দ্বিগুণ কোণটা হচ্ছে ও পরিবৃত্তের, ওটা একটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এই যে কোণটা হবে সি কোণ অর্থাৎ এই সি কোণের যে মানটা এই কোণটা তার দ্বিগুণ হয়। তো এই কোণটা যখন দেওয়া আছে তাহলে এই কোণটা তার অর্ধেক হবে 85/2। তাহলে কত হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 অর্থাৎ 32.5 ডিগ্রি হবে। কারণ এই কোণটা যখন 32.5 ডিগ্রি হবে এর দ্বিগুণ হবে কত, 65 ডিগ্রি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এখানে 32.5 সঠিক অ্যান্সার। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর আগে ধরলাম একটা 2x ছিল আর একটা ছিল x, ঠিক আছে। 5 বছর পরে এদের বয়স কত হবে? 5 বছর পরে অর্থাৎ বর্তমানে এদের বয়স কত হবে? 5 বছর আগে 2x আর x ছিল, তাহলে 5 বছর পরে তার বাবার বয়সটা হবে কত? তার পিতার যে বয়সটা হবে সেটা হবে x + 5, আর তার পুত্রের যে বয়সটা হবে সেটা হবে তার পিতার হবে 2x + 5 আর তার পুত্রের হবে কত, x + 5। এবার এই বর্তমান সমষ্টিটা বলা আছে কত, 100 বছর, আর এদের যোগফলটা আমরা বের করব। 2x আর x যোগ করলে কত হবে, 3x + 5 আর 5 যোগ করলে কত হবে, 10। তাহলে এদের যে যোগফলটা সেটা বলা আছে 100 + 10 সমানের এদিকে গেলে হবে -10। তাহলে 3x এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে x ইকুয়াল টু কত, 3 × 90 অর্থাৎ 30। তাহলে এই 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে তার পিতার বয়স কত হবে, 30 দুগুণে 60, মানে 30 2-এর সাথে 30 গুণ করো, 30 দুগুণে 60 আর 5 যোগ করলে হবে 65, ঠিক আছে। আর x + 5 অর্থাৎ 30 + 5 এটা হবে কত, 35। এবার 10 বছর পরে এদের বয়সটা কত হবে? তাহলে এর সাথে আবার 10 যোগ করো, তাহলে এর 10 বছর পরে কত হবে? তার পিতার হবে 75 আর তার পুত্রের 10 বছর পরে কত হবে, 45। এদের কি বলা আছে, বয়সের অনুপাত চেয়েছে। 15 দিয়ে কাটো, 5 × 15 = 75, 15 দিয়ে কাটো, 3 × 15 = 45। কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, 85% গণিতে, 75% উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করলো। 45 জন উভয় বিষয়ে ফেল করে, তবে পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে যেটা বলা থাকবে সেটাকে আমরা বের করব। তাহলে 80% ইংরেজিতে পাস করেছে, তাহলে ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট? সবসময় আমরা ফেলেরটা বের করব, যেহেতু এখানে উভয় বিষয়ে বলা আছে। তাহলে ইংরেজিতে 20% কিন্তু ফেল করেছে। একই রকমভাবে অঙ্কতে 85% পাস করেছে, তাহলে 15% নিশ্চয়ই ফেল করেছে। এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে কত হলো, 35%। এবার উভয় বিষয়ে অর্থাৎ অল সাবজেক্টে কি হয়েছে, অল সাবজেক্টে 75% কিন্তু পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? নিশ্চয়ই 25%। এটাকে আমরা মাইনাস করব। মাইনাস কেন করছি, যে অল সাবজেক্টের মধ্যে ম্যাথও আছে, ইংলিশও আছে, মাইনাস না করলে তখন দুবার রিপিট হয়ে যাবে। তাহলে এদিকে অল সাবজেক্ট পেলাম আমাদের আর 10%, যে 10% এগুলো কি সব ফেল পেলাম। কিন্তু এখানে বলা আছে উভয় বিষয়ে পেয়েছে 45, কিন্তু আমরা পেলাম এখানে 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 45। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 45 তলায় হচ্ছে 10। আর এখানে আমাদের বলা আছে পরীক্ষার্থীর সংখ্যা কত। এখানে যখন পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 ধরতে হয়, পরীক্ষার্থীর সংখ্যা 100। তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত কী হবে, গণিত হবে 100। তাহলে এদিকে দুটো একটা শূন্য কেটে দাও, তোমার 45 × 10 অর্থাৎ 450,
ঠিক আছে, 450 জন মোট পরীক্ষার্থীর সংখ্যা। একটি বৃত্তাকার পার্কের পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য 60 মিটার, তবে পার্কের ব্যাসার্ধ কত? এখানে ব্যাসার্ধর যদি তুমি পার্থক্য কত করো তবে অ্যান্সার আসবে না, এটা একটু ভুল আছে, এটাকে তোমরা ব্যাস করো। ঠিক আছে, যে পরিধি আর ব্যাসের পার্থক্য সেটা হচ্ছে 60 মিটার, তবে ব্যাসার্ধ কত? ঠিক আছে, ব্যাসার্ধটাকে আমরা আর ধরলাম, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ সবসময় ব্যাস হয়, তাহলে ব্যাস হবে হচ্ছে 2r। আর বৃত্তের যে একটা বৃত্তাকার পার্ক আছে এর পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, আর ব্যাস হচ্ছে 2r। এদের পার্থক্য কত বলা আছে? 60 বলা আছে। এখানে তুমি যদি 2πr আর শুধু আর রাখো ব্যাসার্ধ, যেটা কোশ্চেনে দেওয়া ছিল, সেটাকে কিন্তু অ্যান্সার আসবে না, 11 পয়েন্ট সামথিং চলে আসবে। তাহলে এখানে 2r যদি কমন নাও তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে? পাই মানে কি? 22/7, আর 2r তো নিয়েছো, এইদিকে আমাদের 1 পড়ে থাকবে, এটা ইকুয়াল টু হচ্ছে 60। ঠিক আছে, এবার 2r এটা ইকুয়াল টু কত হবে? ব্যাস ইকুয়াল টু 7 যদি লসাগু হয় তাহলে ওপরে 7 একে 7 1 হবে, 22কে 22 মাইনাস 7 একে 7। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে 2r গণিত 22 থেকে 7 মাইনাস করলে কত হবে? 15 হবে, এটা তলায় 7, এইটা ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে 2r এইটা ইকুয়াল টু কত হবে? 60 সমানের এইদিকে কী হবে? 15/7 সমানের এদিকে গেলে কী হবে? 7/15 উল্টে যাবে, 4 15 60। তাহলে 2r ইকুয়াল টু কত হবে? 2r ইকুয়াল টু হচ্ছে, এবার আমাদের কী চেয়েছে? ব্যাসার্ধ, মানে r এর ভ্যালুটা চেয়েছে, মানে 2 দিয়ে এটা কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে r এর ভ্যালু কত হবে? 7 দুগুণে 14 মিটার। তাহলে r এর ভ্যালু হচ্ছে কত? 14 মিটার। এক বিক্রেতা একটি রেডিও 720 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো, 25% লাভ করতে হলে রেডিওটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে রেডিওটা কিনেছিল কত টাকায় সেটা আমাদের বের করতে হবে, কারণ এইটা আমাদের বিক্রয় মূল্য, এইটাই বিক্রি করে তার 25% ক্ষতি হয়। তাহলে সে কিনেছিল কত টাকায় সেটা আগে আমরা বের করব। তাহলে ক্রয় মূল্য আমরা ধরলাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকায় কিনে ক্ষতি অর্থাৎ 25% ক্ষতি মানে নিশ্চয়ই 75 টাকায় বিক্রি করেছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? কিন্তু বলা আছে না, এখানে 720 টাকায় বিক্রি করেছে, তাহলে 75 ইউনিটের ভ্যালুই কত? 720। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ওপরে হবে 720, তলায় হবে কত? 75। 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু কি হয়? আমাদের 1-এর পরে যে সংখ্যাটা বের করতে হয় সবসময় সেটাকে গুণ করে দিতে হয়। 25 দিয়ে কাটা দিলে কত হবে? 25 দিয়ে কাটা দিলে হবে 3, 25 দিয়ে কাটা দিলে কত হবে? 4। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 4 12, অর্থাৎ 240। 240 গণিত 4, এই টাকাটাই কি করেছে? কিনেছে। আমরা এখন গুণ করব না। ঠিক আছে, ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 240 গণিত হচ্ছে 4। এবার এটার 25% লাভ করবে, তাহলে ক্রয় মূল্যের ওপরে তো লাভ সবসময় হয়, তাহলে ক্রয় মূল্য এটার 25% লাভ করবে মানে নিশ্চয়ই 125 তলায় 100 এই টাকাটাই বিক্রি করবে। 4 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, 5 দিয়ে কাটো, 5 25 সঙ্গে 125, তাহলে এদিকে 0, 4 5 20, 0 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে এখানে 1200 টাকায় কিন্তু তাকে বিক্রয় করতে হবে। এই কোশ্চেনটা ডবল রিপিট হয়ে গেছে। সুদের হার 4%, একই আছে তো, দেখি 700, হ্যাঁ একই তো। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকা সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত ছিল? 4% রেট, সুদের হার বৃদ্ধি পাচ্ছে, তবে সুদও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের শুধুমাত্র টাইমের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, অ্যান্সারটা চলে আসবে। এরকম প্রথমে একটা অঙ্ক করলাম যে আয়তক্ষেত্রের এত দৈর্ঘ্য 4% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফলও বৃদ্ধি পাচ্ছে, তবে প্রস্থও বৃদ্ধি পাবে। সেরকম সুদের হার 4% বৃদ্ধি পাচ্ছে, সুদও বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের টাইমও বৃদ্ধি পাবে, মানে আমাদের সিম্পল টাইমটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট হচ্ছে 50 টাকা,
নিচে প্রিন্সিপাল কত টাকা আছে, প্রিন্সিপাল হচ্ছে 1250 টাকা, ইন্টু রেট বলা আছে কত, 4% রেট বলা আছে। তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে 5 25 সঙ্গে 125, 25 দিয়ে কাটো 4 25 সঙ্গে 100, 4 কাটা গেল, কিছু পড়ে নেই, মানে আমাদের নিশ্চয়ই 1 আছে। টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু হচ্ছে 1 বছর। যদি কোনো আসল জটিল সুদে 4 বছর, জটিল সুদে মানে চক্রবৃদ্ধি সুদে 4 বছরের সুদে আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে 16 গুণ সুদে আসলে কি হচ্ছে, 16 গুণ হচ্ছে কোনো টাকা, তাহলে প্রিন্সিপালটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের 16p। এটা আমাদের কি, এটা আমাদের সুদ আসল, আসলের সাথে কোনো কিছু যুক্ত হয়েছে মানে সেটা আমাদের সুদ যুক্ত হয়েছে, তাহলে এইটা আমাদের হচ্ছে সুদ আসল। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, জটিল সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, আর সুদ আসল ইকুয়াল টু আমরা কি জানি, পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n কত এখানে বলা আছে 4 বছর। এটাই আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো এখানে এই 4 পি কাটা গেল। তাহলে এখানে এবার আমাদের এই পাওয়ারে কাটতে হবে। তো কি করব, 2-এর পাওয়ারে যদি আমরা 4 রাখি তবে আমাদের কি হবে, 16 হবে। 2 2 4 4 8 8 2 16। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে r/100, এটা বাই হচ্ছে কত, এটা পাওয়ারে কত, এটা হচ্ছে n, 4। আর টাইম যদি বের করতে হতো তাহলে আমাদের এই ভেতর কাটতে হতো, আর এখানে আমাদের রেট বের করতে হবে, মানে আমাদের পাওয়ার কাটতে হবে। তাহলে এখানে 4 আছে, এই 4টাকে কাটতে হবে, তার জন্য আমরা 2-এর পাওয়ারে 4 করে নিলাম। তাহলে এই 4 কেটে গেল। তাহলে 2 ইকুয়াল টু কত আছে, 1 প্লাস r/100 আছে। তাহলে এখানে এদিকে 2 আছে, প্লাস 1 সমানের দিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে। তাহলে r/100 এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে r ইকুয়াল টু কত হবে, r এর সাথে 1-এর সাথে 100 কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 100% রেট। ঠিক আছে, রেট কত হবে, 100%। একটি আয়তকার ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 4.5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তাহলে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান আমাদের কি হয়, ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য ধরলাম 100 ছিল, প্রস্থ ধরলাম 100 ছিল, তাহলে ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই 10,000 হবে। একটা বাহু অপরিবর্তিত রেখেছে মানে একই রেখেছে, তাহলে একটা বাহু একই রেখেছে মানে ধরলাম দৈর্ঘ্যটাকেই একই রেখেছে, প্রস্থটাকে কি করেছে 4.5 বৃদ্ধি করেছে, মানে অপর একটা বাহু 4.5 বৃদ্ধি করেছে। তাহলে এটা কত হবে, 104.5 হবে, এত বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে যে ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার সাথে এটা গুণ করো। তাহলে এখানে এই 104 উঠিয়ে তলায় 10 দিয়ে ভাগ করো, এটার সাথে আবার 100 গুণ করো, কারণ এটার সাথে এটা গুণ করলেই তো এটা পাবো। তাহলে এটা উঠিয়ে আমি এটা করলাম, এটার সাথে 100 গুণ করলাম, তাহলে এদিকে 0 0 কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 10 4 5 0, 10,450। ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো, ক্ষেত্রফল প্রথমে ছিল 10,000, এখন হলো 10,450। ঠিক আছে, কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে হচ্ছে 450 বৃদ্ধি পেয়েছে। কত থেকে বৃদ্ধি পেয়েছে, 10,000 থেকে বৃদ্ধিটা পেয়েছে, ইন্টু কী করো, পার্সেন্টেজের 100 করে দাও। তাহলে এদিকে এই একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য কাটা গেল, নিচে একটা শূন্য পড়ে থাকলো, ওপরে 1 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 4.5% কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অপশান এ। রতনের পকেটে যা টাকা ছিল তার থেকে 30% খরচ হওয়ার পরেও দেখা গেল 140 টাকা অবশিষ্ট আছে। তার পকেটে আগে কত টাকা ছিল, তার পকেটে ধরলাম 100 টাকা ছিল, ক্লিয়ার। 100 টাকার মধ্যে 30% খরচ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে তার কাছে নিশ্চয়ই 70%। ঠিক আছে, বা 100 টাকার 30% মানে 30 টাকা তার খরচ হয়ে গেছে তার কাছে, আর বাকি আছে কত, বাকি আছে 70 টাকা। এই 70 টাকা বাকি আছে অবশিষ্ট, কিন্তু এখানে বলা আছে না ভাই 140 টাকা আছে। তাহলে 70 ইউনিটের ভ্যালু কত, 140, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, তবে আমরা যেটা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, 200 হয়ে যাবে। এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার।
ট্যান থিটা ইকুয়াল টু 1, তবে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? এখানে আমাদের থিতার মানটা বের করতে হবে, ঠিক আছে। ট্যান থিটা ইকুয়াল টু আমাদের 1 আছে। এবার থিতার মানটা যদি বের করতে চাই, তাহলে 1-এর মানটা কত হবে? ট্যান যেন থাকে। তাহলে আমরা থিতার মানটা যখন বের করব, এখানে আমরা কি জানি, একটা না লিখে আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারি, কারণ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই ট্যান তো কাটাই যাবে। থিতা সমান কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। এবার এখানে বলা আছে সাইন থিটা সমান কত হবে? তাহলে সাইন থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু হবে কত? 1/√2। এটা তো জিআইয়ের কোশ্চেন, যে রঞ্জন বাঁ দিক থেকে দশম, ডান দিক থেকে একাদশ, মোট কতজন আছে। তাহলে এটার টোটাল ফর্মুলা হবে লেফট প্লাস রাইট মাইনাস হচ্ছে 1, মানে এখানে 10 প্লাস হচ্ছে 11 মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এদিকে কত হচ্ছে? 21 মাইনাস হচ্ছে 1 অর্থাৎ 20। এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট, মানে টোটাল লাইনে মোট সংখ্যা এইভাবে বের করতে হয়। বি এর 15% সমান সি এর 20%। পার্সেন্ট উঠে তলায় 100 হয়, এদিকে পার্সেন্ট উঠে তলায় 100 হবে, সমানের সামনাসামনি থাকলে সেটা কাটাকুটি যায়। 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 4। এর মানে কি? গুণ চিহ্ন, এর মানে গুণ চিহ্ন। তাহলে এখানে আমরা কি পেলাম? 3b সমান কত? 3b সমান হচ্ছে 4c। তাহলে এখানে বি আর সি এর অনুপাত কত হবে? বি অনুপাত সি, বি অনুপাত সি। যার সাথে যে থাকে তাকে তার কোনো দিন ভালো লাগে না। বি এর সাথে 3 আছে, মানে বি এর 3কে ভালো লাগবে না। কাকে ভালো লাগবে? বি এর 4কে ভালো লাগবে। সি এর সাথে 4 আছে, সি এর 4কে ভালো লাগবে না। কাকে ভালো লাগবে? বি এর 3কে ভালো লাগবে। 4:3। এটাও তো ডবল একই কোশ্চেন। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, আর পিডিএফ নেই, অর্থাৎ এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টার্গেট আমাদের এবার 8K সাবস্ক্রাইব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।